আসসালামু আলাইকুম। ইংলিশ সাবসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা 2022 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের জন্য প্রদত্ত চতুর্থ সপ্তাহের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অ্যাসাইনমেন্টের সমাধান দেখব। চলো অ্যাসাইনমেন্ট শুরু করার আগে আমরা কিছু প্রয়োজনীয় বিষয় জেনে নেই। এটি হচ্ছে 2022 সালে এইচএসসি পরীক্ষার্থীদের প্রদত্ত অ্যাসাইনমেন্টের চতুর্থ সপ্তাহ। অ্যাসাইনমেন্টের নম্বর হচ্ছে 3। অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে নগদান বই ও ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত গরমিলের কারণ অনুসন্ধান করে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকরণ। এটি হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম। এই অ্যাসাইনমেন্ট সমাপ্ত করার মাধ্যমে আমরা 3টি শিক্ষণফল অর্জন করতে পারব। নগদান বই ও ব্যাংক হিসাবের উদ্বৃত্তের পার্থক্যের কারণ উদ্ঘাটন করতে পারবে, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে পারবে, নগদ অর্থের স্বচ্ছতা নিশ্চিত করতে পারবে। নির্দেশনা সংকেত বা ধাপ এখানে বলে দেওয়া হয়েছে আমাদের কি করতে হবে। কতে হচ্ছে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক ডেবিট অর্থ ব্যাংক জমা হ্রাস প্রচলিত ছক অনুযায়ী করতে হবে, খ এর ফলাফলের ভিত্তিতে করতে হবে। গ নাম্বার হচ্ছে খ এর ফলাফলের ভিত্তিতে আমাদের সমাধান করতে হবে। আমরা যদি উত্তম নাম্বার অর্থাৎ 16 থেকে 20 পেতে চাই তবে আমাদেরকে এই নির্দেশনাগুলো মেনে লিখতে হবে। প্রথমটি হচ্ছে গরমিলের কারণ ব্যাখ্যা করতে পারা, যথাযথভাবে কার্য সম্পাদন করতে পারলে আমরা 4 এ 4 পাবো। ব্যাংক বিবরণী প্রস্তুতকরণ প্রচলিত পদ্ধতি অনুযায়ী ব্যাংক বিবরণী প্রস্তুত করলে আমরা ব্যাংক জমা ঠিকভাবে নির্ণীত, প্রচলিত পদ্ধতিতে ব্যাংক জমার পরিমাণ সঠিকভাবে নির্ণয় করতে পারলে আমরা 4 এ 4 পাবো। ব্যাংক বিবরণী প্রস্তুতকরণ উভয় জের পদ্ধতি অর্থাৎ দ্বৈত জের পদ্ধতিতে আমাদের ব্যাংক জমা নির্ণয় করতে হবে সঠিকভাবে, তাহলে আমরা ফুল মার্কস পাওয়ার প্রত্যাশা করতে পারি। এছাড়াও আমাদের বিশ্লেষণের ক্ষমতা দেখা হবে, সকল দফা বিশ্লেষণ করতে পেরেছে অর্থাৎ সকল দফা আমরা বিশ্লেষণ সঠিকভাবে করতে পেরেছি কিনা তা দেখা হবে। উপস্থাপন অনুকরণীয়, উপস্থাপন হতে হবে পরিচ্ছন্ন এবং তা অনুকরণীয় অর্থাৎ যা দেখে যাকে অন্যরা আদর্শ হিসাবে গ্রহণ করতে পারে এমন ভাবে সেটিকে উপস্থাপন করতে হবে। এখন আমরা আমাদের সমস্যায় যাই। এখানে বলা হয়েছে 2021 সালের 31শে মে তারিখে সাগর অ্যান্ড কোং এর নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 48,600 টাকা। গরমিলের কারণসমূহ নিম্নরূপ। অর্থাৎ এখানে বলা হয়েছে সাগর অ্যান্ড কোং তারা যে নগদান বইটা সংরক্ষণ করেন সেখানে ব্যাংক জমার উদ্বৃত্ত 48,600 টাকা দেখাচ্ছে, কিন্তু তাদের এই উদ্বৃত্তর সাথে ব্যাংক কর্তৃক সংরক্ষণ করা হয় যাকে বলা হয় ব্যাংক বিবরণী তার কি গরমিল রয়েছে। এখন এই গরমিলের কারণগুলো এখানে দেওয়া হয়েছে। গরমিলের কারণ রয়েছে 7টি। এখন প্রথম গরমিলের কারণটি হচ্ছে চেক ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক ডেবিট হয়নি। এখানে চেক ইস্যু করা হয়েছে অর্থাৎ নগদান বইয়ে সাগর অ্যান্ড কোং তোমার চেক ইস্যু বাবদ 4,500 টাকা কি ব্যাংক জমার পরিমাণ হ্রাস করেছে, কিন্তু ব্যাংক তার ব্যাংক বিবরণীতে 4,500 টাকা ডেবিট করেনি অর্থাৎ ব্যাংক জমা আমানতকারীর হিসাব হ্রাস করেনি। আদায়ের জন্য 8,500 টাকার চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক বিবরণীতে এখনো লেখা হয়নি। নগদান বইয়ে তোমার হচ্ছে আদায়ের জন্য চেক ব্যাংকে জমা দেওয়ার পরে সেটাকে ব্যাংক জমা হিসেবে ডেবিট করা হয়েছে অর্থাৎ নগদান বইয়ে ব্যাংক জমার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে, কিন্তু অপরদিকে ব্যাংক বিবরণীতে এখনো লেখা হয়নি অর্থাৎ ব্যাংক বিবরণীতে আমানতকারী হিসাবে তা বৃদ্ধি করা হয়নি। অন্য একজন গ্রাহক কর্তৃক ইস্যুকৃত 10,500 টাকার একটি চেক ব্যাংক ভুলবশত অত্র হিসাবে ডেবিট করেছে অর্থাৎ ব্যাংক কর্তৃক ব্যাংক বিবরণীতে 10,500 টাকা দ্বারা আমানতকারীর হিসাব অর্থাৎ সাগর অ্যান্ড কোং এর হিসাবে ডেবিট অর্থাৎ হ্রাস করা হয়েছে, কিন্তু নগদান বইয়ে ব্যাংক জমার পরিমাণ হ্রাস করা হয়নি। ব্যাংক লাভ্যাংশ বাবদ আদায় করেছে 10,000 টাকা। ব্যাংক লাভ্যাংশ বাবদ 10,000 টাকা আদায় করে আমানতকারীর হিসাব ক্রেডিট অর্থাৎ বৃদ্ধি করেছে, কিন্তু নগদান বইয়ে তা অন্তর্ভুক্ত হয়নি
যার ফলে নগদান বইয়ে ব্যাংক জমার পরিমাণও বৃদ্ধি পায়নি। ব্যাংক সার্ভিস চার্জ বাবদ 1500 টাকা ডেবিট করেছে, অর্থাৎ ব্যাংক সার্ভিস চার্জ বাবদ আমানতকারীর হিসাব 1500 টাকা দ্বারা ক্রেডিট অর্থাৎ হ্রাস করেছে ব্যাংক বিবরণীতে। অন্যদিকে নগদান বইয়ে ব্যাংক চার্জ বাবদ 1500 টাকা দ্বারা ব্যাংক হিসাব হ্রাস করা হয়নি অর্থাৎ ক্রেডিট করা হয়নি। একজন পাওনাদারকে 12,000 টাকার একটি চেক ইস্যু করে ভুলে নগদান বইতে 1200 টাকা লেখা হয়েছে। পাওনাদারকে 12,000 টাকার চেক ইস্যু করার ফলে ব্যাংক বিবরণীতে ব্যাংক কর্তৃক আমানতকারীর হিসাব 12,000 টাকা দ্বারা হ্রাস হয়েছে অর্থাৎ ক্রেডিট করা হয়েছে, কিন্তু নগদান বইতে ভুলে আমানতকারী অর্থাৎ সাগর অ্যান্ড কোং 1200 টাকা দ্বারা ব্যাংক হিসাব ক্রেডিট করেছে মানে হ্রাস করেছে। আদায়ের জন্য ব্যাংকে প্রেরিত প্রাপ্য বিল বাবদ ব্যাংক 51,000 টাকা আদায় করেছে যা নগদানভুক্ত হয়নি। উক্ত বিলের লিখিত মূল্য ছিল 50,000 টাকা। বিলের লিখিত মূল্য ছিল 50,000 টাকা, কিন্তু ব্যাংক আদায় করেছে 51,000 টাকা। এখানে যে অতিরিক্ত 1,000 টাকা রয়েছে সেটি হচ্ছে সুদ, এটি হচ্ছে প্রাপ্য বিলের সুদ 1,000 টাকা। ফলে ব্যাংক হচ্ছে সুদ আসল মিলিয়ে 51,000 টাকা আদায় করেছে যা নগদানভুক্ত হয়নি। ব্যাংক 51,000 টাকা আদায় করার ফলে আমানতকারীর হিসাব 51,000 টাকা দ্বারা ব্যাংক বিবরণীতে ক্রেডিট বা বৃদ্ধি করা হয়েছে, কিন্তু নগদান বইতে তা অন্তর্ভুক্ত না হওয়ায় ব্যাংক হিসাব 51,000 টাকা দ্বারা ডেবিট বা বৃদ্ধি করা হয়নি। এখন দেখি আমাদের কি করতে হবে। এখানে প্রথমত বলা হয়েছে উল্লেখিত লেনদেন থেকে গড়মিলের কারণ বর্ণনা করো। গড়মিলের কারণ বের করব এবং তা বর্ণনা করব। তারপরে হচ্ছে উপযুক্ত তথ্যের আলোকে প্রচলিত পদ্ধতিতে একটি ব্যাংক সময় বিবরণী প্রস্তুত করো। অর্থাৎ আমাদের নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ধরে তার সাথে যোগের আইটেমগুলো যোগ করে বিয়োগের আইটেমগুলো বিয়োগ করে আমাদের ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা বা নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত পরিমাণ বের করতে হবে। উপযুক্ত তথ্যের আলোকে সংশোধিত জের পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। সংশোধিত জের পদ্ধতি অর্থাৎ উভয় জের পদ্ধতি বা দ্বৈত জের পদ্ধতিতে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হবে। এখন আমরা চলো আমাদের সমাধানে চলে যাই। প্রথম ক নম্বরে বলা হয়েছে উল্লেখিত লেনদেন থেকে গড়মিলের কারণ বর্ণনা করো। কেন ব্যাংক বিবরণী আর নগদান বইয়ের মধ্যে পার্থক্য হলো তার কারণগুলো চিহ্নিত করার পর তা বর্ণনা করতে হবে আমাদের কতে। ক এর উত্তর উল্লেখিত লেনদেন থেকে গড়মিলের কারণ বর্ণনা করা হলো। এখানে আমরা ক্রমিক নং লিখেছি প্রথমে, তারপর গড়মিলের কারণ চিহ্নিত করেছি এবং এটার বর্ণনা দেওয়া হয়েছে। এখানে এক নং এ বলা হয়েছে তোমার 1 নং এ চেক ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক ডেবিট হয়নি। এটাকে আমরা লিখতে পারি গড়মিলের কারণ হিসাবে ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি। আর এটার ব্যাখ্যা হতে পারে সাগর অ্যান্ড কোং নগদান বইয়ে ব্যাংক হিসাবে 4,500 টাকা ক্রেডিট করেছে অর্থাৎ হ্রাস করেছে, কিন্তু ব্যাংক কর্তৃক ব্যাংক বিবরণীতে আমানতকারীর হিসাবে অর্থাৎ সাগর অ্যান্ড কোং হিসাবে 4,500 টাকা ডেবিট করেনি অর্থাৎ হ্রাস করেনি। নগদান বইয়ে টাকা ব্যাংক হিসাবে টাকা হ্রাস করা হয়েছে, কিন্তু ব্যাংক বিবরণীতে তা হ্রাস করা হয় নাই অর্থাৎ নগদান বইয়ে টাকা কম দেখাচ্ছে কিন্তু ব্যাংক বিবরণীতে টাকা বেশি দেখাচ্ছে। এর জন্য নগদান বই আর ব্যাংক বিবরণীর মধ্যে পার্থক্য হয়েছে। 2 নম্বরটা আমাদের বলা হয়েছে আদায়ের জন্য 8,500 টাকার চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক বিবরণীতে এখনো লেখা হয়নি। তোমার আদায়ের জন্য সেটা জমা করা হয়েছে অর্থাৎ এটা আমরা লিখতে পারি গড়মিলের কারণ হিসাবে জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি। সাগর অ্যান্ড কোং নগদান বইয়ে ব্যাংক হিসাবে 8,500 টাকা ডেবিট করেছে কিন্তু ব্যাংক কর্তৃক ব্যাংক বিবরণীতে সাগর অ্যান্ড কোং হিসাবে 8,500 টাকা ক্রেডিট করেনি।
এখানে দেখো, যেহেতু নগদান বইয়ে ব্যাংক হিসাবে ৮৫০০ টাকা ডেবিট করেছে, অর্থাৎ নগদান বইয়ে ব্যাংক হিসাব বৃদ্ধি করা হয়েছে, কিন্তু ব্যাংক বিবরণী কর্তৃক ব্যাংক বিবরণীতে সাগর অ্যান্ড কোং হিসাবে ৮৫০০ টাকা ক্রেডিট করেনি, অর্থাৎ ব্যাংক বিবরণীতে সেটা বৃদ্ধি করা হয়নি। এখানে নগদান বইয়ে টাকা ব্যাংক হিসাবে টাকা ব্যাংক জমা বেশি দেখানো হচ্ছে, কিন্তু ব্যাংক বিবরণীতে কম দেখানো হচ্ছে। এর জন্যই নগদান বই ও ব্যাংক বিবরণীর মধ্যে পার্থক্য হয়েছে। ৩ নম্বরটি হচ্ছে, অন্য একজন গ্রাহক কর্তৃক ইস্যুকৃত ১০৫০০ টাকার একটি চেক ব্যাংক ভুলবশত অত্র হিসাবে ডেবিট করেছে। অন্য একজন গ্রাহকের চেক ব্যাংক ভুলবশত আমাদের আমানতকারী অর্থাৎ সাগর অ্যান্ড কোং হিসাবে ডেবিট করেছে, অর্থাৎ সাগর অ্যান্ড কোং এর হিসাব হ্রাস করেছে। এটাকে আমরা গরমিলের কারণ হিসেবে লিখতে পারি, ব্যাংক কর্তৃক ভুলবশত আমানতকারীর হিসাব ডেবিট করা। ব্যাংক কর্তৃক ভুলবশত আমানতকারীর হিসাব ডেবিট করেছে। ব্যাংক ভুলবশত ব্যাংক বিবরণীতে সাগর অ্যান্ড কোং হিসাবে ১০৫০০ টাকা ডেবিট করেছে, কিন্তু সাগর অ্যান্ড কোং নগদান বইয়ে ব্যাংক হিসাবে ১০৫০০ টাকা ক্রেডিট করেনি। এখানে ব্যাংক বিবরণীতে হচ্ছে ব্যাংক জমা কম দেখানো হচ্ছে, কিন্তু নগদান বইয়ে ব্যাংক জমা বেশি দেখানো হচ্ছে। এর জন্যই ব্যাংক বিবরণী ও নগদান বইয়ের মধ্যে পার্থক্য হয়েছে। লাভ্যাংশ নগদানভুক্ত হয়নি। চলো দেখে আসি আমাদের চতুর্থ গরমিলের কারণটি। ব্যাংক লাভ্যাংশ বাবদ আদায় করেছে ১০,০০০ টাকা। এটা আমরা লিখতে পারি লাভ্যাংশ নগদানভুক্ত হয়নি, বা লিখতে পারি আদায়কৃত লাভ্যাংশ নগদানভুক্ত হয়নি। ব্যাংক কর্তৃক ব্যাংক বিবরণীতে সাগর অ্যান্ড কোং হিসেবে ১০৫০০ টাকা ক্রেডিট করেছে, কিন্তু সাগর অ্যান্ড কোং নগদান বইয়ে ব্যাংক হিসাবে ১০,০০০ টাকা ডেবিট করেনি। তোমরা জানো, যদি আমাদের নগদান বইয়ে ব্যাংক হিসাব বৃদ্ধি পায় তবে ডেবিট হয়, এবং ব্যাংক হিসাব যদি কমে তাহলে সেটা ক্রেডিট করা হয়। অন্যদিকে ব্যাংক বিবরণীতে যদি নগদা আমানতকারীর হিসাব বা ব্যাংক হিসাব যদি বৃদ্ধি পায় তবে ক্রেডিট করা হয়। অন্যদিকে যদি হ্রাস পায় আমানতকারী হিসাব বা ব্যাংক হিসাব যেটাই বলো, তাহলে সেটাকে ডেবিট করা হয়। এখানে দেখো, ব্যাংক বিবরণীতে সাগর অ্যান্ড কোং হিসাবে ১০,০০০ টাকা ক্রেডিট করেছে, অর্থাৎ ব্যাংক তার লাভ্যাংশটা আদায় করার পর আমানতকারী অর্থাৎ সাগর অ্যান্ড কোং এর হিসাবে ক্রেডিট করেছে, মানে বৃদ্ধি করেছে, কিন্তু সাগর অ্যান্ড কোং তা না জানার কারণে তাদের নগদান বইয়ে ব্যাংক হিসাবে ১০,০০০ টাকা ডেবিট করেনি, অর্থাৎ তারাও বৃদ্ধি করেনি। এই ক্ষেত্রে তোমার ব্যাংক বিবরণীতে টাকা বেশি দেখানো হচ্ছে ব্যাংক হিসাবে, কিন্তু নগদান বইয়ে ব্যাংক হিসাবে টাকা কম দেখানো হচ্ছে। এর ফলে নগদান বই ও ব্যাংক বিবরণীর মধ্যে পার্থক্য হচ্ছে। আমাদের পঞ্চম কারণটি হচ্ছে, ব্যাংক সার্ভিস চার্জ বাবদ ১৫০০ টাকা ডেবিট করেছে। এটাকে আমরা লিখতে পারি ব্যাংক ধার্যকৃত সার্ভিস চার্জ নগদানভুক্ত হয়নি। ব্যাংক কর্তৃক ব্যাংক বিবরণীতে সাগর অ্যান্ড কোং হিসাবে ১৫০০ টাকা ডেবিট করেছে, কিন্তু সাগর অ্যান্ড কোং নগদান বইয়ে ব্যাংক হিসাবে ১৫০০ টাকা ক্রেডিট করেনি, অর্থাৎ ব্যাংক হচ্ছে সার্ভিস চার্জ বাবদ সাগর অ্যান্ড কোং এর হিসাবে ১৫০০ টাকা ডেবিট করেছে, অর্থাৎ কমিয়ে দিয়েছে। সেটা হচ্ছে ব্যাংক বিবরণীতে ব্যাংক কমিয়ে দিয়েছে ১৫০০ টাকা, কিন্তু সাগর অ্যান্ড কোং না জানার কারণে নগদান বইয়ে ব্যাংক হিসাব ১৫০০ টাকা দ্বারা ক্রেডিট করেনি, অর্থাৎ হ্রাস করেনি। এর ফলে এখানে হচ্ছে ব্যাংক বিবরণীতে হচ্ছে টাকা কম দেখানো হচ্ছে, কিন্তু নগদান বইয়ে টাকা বেশি দেখানো হচ্ছে। এর ফলে ব্যাংক বিবরণী ও নগদান বইয়ের মধ্যে পার্থক্য হয়েছে। ৬ নম্বরটি কারণটি হচ্ছে, একজন পাওনাদারকে ১২,০০০ টাকার একটি চেক ইস্যু করে ভুলে নগদান বইতে ১,২০০ টাকা লেখা হয়েছে। এটাকে আমরা লিখতে পারি নগদান বইয়ে ভুলবশত ব্যাংক হিসাবে কম টাকা ক্রেডিট করা। অর্থাৎ দেখো, এখানে ব্যাংক কিন্তু তোমার ঠিকই ১২,০০০ টাকা দ্বারা আমানতকারীর হিসাব অর্থাৎ ব্যাংক হিসাব ক্রেডিট করেছে, অর্থাৎ কমিয়ে দিয়েছে, ডেবিট করেছে, হ্রাস করে দিয়েছে, কিন্তু আমানতকারী ভুলক্রমে ব্যাংক হিসাব ১২,০০০ টাকা দ্বারা ক্রেডিট করার বদলে ১২০০ টাকা দ্বারা ক্রেডিট করেছে, অর্থাৎ হ্রাস করেছে। এর জন্যই ব্যাংক বিবরণী ও নগদান বইয়ের মধ্যে পার্থক্য হয়েছে। সাগর অ্যান্ড কোং নগদান বইয়ে ব্যাংক হিসাবে ১২০০ টাকা ক্রেডিট করেছে, কিন্তু ব্যাংক কর্তৃক ব্যাংক বিবরণীতে সাগর অ্যান্ড কোং হিসাবে ১২,০০০ টাকা ডেবিট করা হয়েছে।
ব্যাংক বিবরণীতে 12,000 টাকা ডেবিট করা হয়েছে, নগদান বইয়ে 1200 টাকা ক্রেডিট করা হয়েছে। অর্থাৎ ব্যাংক বিবরণীতে 12,000 টাকা কমানো হয়েছে, কিন্তু নগদান বইয়ে 1200 টাকা কমানো হয়েছে। এর ফলে দুটার মধ্যে পার্থক্য তৈরি হয়, আর সেই পার্থক্যটা হচ্ছে 10,800 টাকা, যেটা কিনা নগদান বইয়ের ব্যাংক হিসাবে কম ক্রেডিট করা হয়েছে। অর্থাৎ নগদান বইয়ের ব্যাংক হিসাব হচ্ছে 10,800 টাকা, কি এখনো বেশি দেখানো হচ্ছে। এর ফলে কি হচ্ছে, আমাদের নগদান বই আর ব্যাংক বিবরণীর মধ্যে পার্থক্য হচ্ছে। সর্বশেষ কারণটি হচ্ছে আদায়ের জন্য ব্যাংকে প্রেরিত প্রাপ্য বিল বাবদ ব্যাংক 51,000 টাকা আদায় করেছে, যা নগদানভুক্ত হয়নি। উক্ত বিলের লিখিত মূল্য ছিল 50,000 টাকা। প্রাপ্য বিল আদায় যা নগদানভুক্ত হয়নি। ব্যাংক কর্তৃক ব্যাংক বিবরণীতে সাগর অ্যান্ড কোং হিসাবে 51,000 টাকা ক্রেডিট করেছে, কিন্তু সাগর অ্যান্ড কোং নগদান বইয়ে ব্যাংক হিসাবে 51,000 টাকা ডেবিট করেনি। অর্থাৎ ব্যাংক তোমার 51,000 টাকা আদায় করার পর সাগর অ্যান্ড কোং হিসাবে ক্রেডিট করেছে, মানে বৃদ্ধি করেছে, কিন্তু সাগর অ্যান্ড কোং না জানার কারণে তা নগদান বইয়ে অন্তর্ভুক্ত করেনি। অর্থাৎ সাগর অ্যান্ড কোং এর ব্যাংক হিসাব এখনো কি 51,000 টাকা কম দেখাচ্ছে। এর ফলে কি দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে। এরপরে আমরা খতে চলে যাব। খতে বলা হয়েছে কি, আমরা আরেকবার দেখে আসি। প্রচলিত পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। অর্থাৎ নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত দেয়া আছে, তার সাথে আমাদের যোগ করা আইটেমগুলো যোগ করে বিয়োগ করার আইটেমগুলো বিয়োগ করার পর ব্যাংক হিসাব বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত বা নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত বের করতে হবে আমাদেরকে। দেখি আমরা কিভাবে এটা করতে পারি। দেখো, প্রথমে হচ্ছে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, সেটা আমাদের প্রশ্নে দেয়া আছে 48,600 টাকা। এটা হচ্ছে আমাদের এখানে দেয়া আছে 48,600 টাকা। এখন দেখো কোন আইটেমগুলো যোগ করতে হবে। যেই আইটেমগুলো হচ্ছে তোমার দ্বারা নগদান বইয়ে কি তোমার হচ্ছে বেশি বা কম দেখানো হয়েছে, সেই আইটেমগুলো কি পর্যায়ক্রমে যোগ এবং বিয়োগ করতে হবে। প্রথমে হচ্ছে আমাদের দেখো চেক ইস্যু করা হয়েছে, কিন্তু ব্যাংক কর্তৃক ডেবিট করা হয়নি। চেক ইস্যু করার ফলে কি হয়েছে, চেক ইস্যু করার ফলে হচ্ছে নগদান বই আমরা কম দেখিয়ে ফেলছি 4,500 টাকা। চেক ইস্যু করার ফলে নগদান বইয়ে 4,500 টাকা হচ্ছে কি ব্যাংক হিসাবে ক্রেডিট করা হয়েছে, মানে কি ব্যাংক হিসাব ওটার দ্বারা হ্রাস করা হয়েছে, কিন্তু ব্যাংকে ডেবিট করা হয়নি বা ব্যাংক ডেবিট করেনি। ব্যাংক ডেবিট করেনি মানে কি, মানে ব্যাংক বিবরণীতে এখনো কি সেটা বেশি দেখানো হচ্ছে। এর জন্য কি করতে হবে, আমাদেরকে এটা যোগ করে দিতে হবে নগদান বইয়ের ব্যাংক জমার সাথে, তাহলে কি দুইটা সমান হবে। আবার ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় যা নগদানভুক্ত হয়নি। ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় যা নগদানভুক্ত হয়নি। দেখো এর ফলে কি হচ্ছে, ব্যাংকে টাকা ব্যাংক জমা বেশি ব্যাংক হিসাবে বেশি টাকা দেখানো হচ্ছে, কিন্তু নগদান বই কম দেখানো হচ্ছে। এখন যদি আমরা নগদান বইয়ে সেটা যোগ করে দেই, তাহলে কি দুটার মধ্যে ব্যালেন্স হয়। ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলের অর্থ আদায় যা নগদানভুক্ত হয়নি, এটার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ব্যাংকে হচ্ছে তোমার বেশি দেখানো হচ্ছে ব্যাংক জমা হিসাব, আর হচ্ছে কি নগদান বই কম দেখানো হচ্ছে, এর জন্য এটা আমরা যোগ করে দিলাম। যোগ করার ফলে কি দুইটার মধ্যে ব্যালেন্স হবে। এখন এই তিনটা আইটেম যোগ করার পর আমাদের আসলো 65,500 টাকা। এই 65,500 টাকা আর হচ্ছে 48,600 টাকা যোগ করলে আমাদের আসে 1,14,100 টাকা। এখন কিছু আইটেম বিয়োগ করতে হবে, যার ফলেও কি আমাদের ব্যাংক বিবরণী আর নগদান বইয়ের মধ্যে ব্যালেন্স হবে। আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক যা এখনো আদায় হয়নি। দেখো, আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক যা এখনো আদায় হয়নি, এই চেকটা তোমার হচ্ছে কি পাওয়ার সাথে সাথে নগদান বইয়ে লেখা হয়েছে, অর্থাৎ নগদান বইয়ে ব্যাংক জমা বেশি দেখানো হচ্ছে, কিন্তু এটা এখনো কি ব্যাংকে আদায় করা হয়নি, মানে ব্যাংক এই টাকাটা এখনো কি আদায় করতে পারেনি। এর ফলে কি হচ্ছে, ব্যাংকে টাকাটা কম দেখানো হচ্ছে। আমাদের এখানে বেশি দেখানো হচ্ছে, ব্যাংকে টাকাটা কম দেখানো হচ্ছে। এর জন্য যেহেতু আমাদের এখানে বেশি দেখানো হচ্ছে, অর্থাৎ আমরা এটা বাদ দিয়ে দিব। ব্যাংক কর্তৃক ভুলবশত সাগর অ্যান্ড কোং হিসাবে ডেবিট করা হয়েছে। ব্যাংক কর্তৃক ভুলবশত সাগর অ্যান্ড কোং হিসাবে ডেবিট করা হয়েছে টাকাটা। যে টাকাটা ডেবিট করা হয়েছে, অর্থাৎ ব্যাংক বিবরণীতে টাকাটা কি কম দেখানো হয়েছে, মানে কমানো হয়েছে বা হ্রাস করা হয়েছে। এর জন্য কি আমরা এখানেও নগদান বই থেকে সেটা কি হ্রাস করে দিব, কারণ আমাদের নগদান বইয়ে বেশি দেখানো হচ্ছে টাকাটা। এখন হ্রাস করে দিলে দুইটার মধ্যে ব্যালেন্স হবে। ব্যাংক কর্তৃক ধার্যকৃত সার্ভিস চার্জ যা এখনো নগদানভুক্ত হয়নি। ব্যাংক বিবরণীতে এটা 1,500 টাকা হচ্ছে হ্রাস করা হয়েছে, কিন্তু আমরা এখনো হ্রাস করিনি, আমরা হ্রাস করে দিব।
ভুলক্রমে নগদান বইতে পাওনাদারকে প্রদত্ত চেকের অর্থের পরিমাণ কম লেখা হয়েছে। তোমার হচ্ছে ভুলক্রমে আমরা কম লিখেছি, অর্থাৎ নগদান বইয়ে টাকাটা বেশি দেখানো হচ্ছে কিন্তু ব্যাংক বিবরণীতে কম দেখানো হচ্ছে। এর জন্য কি আমরা এই টাকাটা এখান থেকে বাদ দিয়ে দিব। নগদান বইয়ের ব্যাংক জমার উদ্বৃত্ত থেকে এটা বাদ দিয়ে দিব, তাইলে নগদান বই আর ব্যাংক বিবরণীর মধ্যে ব্যালেন্স হবে। এই চারটা আইটেম যোগ করার পর আসছে আমাদের 31,300 টাকা। এই 31,300 টাকা হচ্ছে আমাদের বাদ দিতে হবে 1,14,100 টাকা থেকে। বাদ দেওয়ার পর আমরা পাই 82,800 টাকা। এটি হচ্ছে আমাদের ব্যাংক হিসাব বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত অথবা নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত। তোমরা জানো আমরা যদি নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে অঙ্কটি শুরু করি তাহলে শেষে যে ফলাফলটা পাবো সেটা হচ্ছে উল্টো হবে, অর্থাৎ নগদান বই মোতাবেক বা অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত এর উদ্বৃত্তের পরিমাণ। এবার আমাদের সর্বশেষ গ নাম্বার। এখানে কি বলা হয়েছে আমরা দেখে আসি। উপযুক্ত তথ্যের আলোকে সংশোধিত জের পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত কর। সংশোধিত জের পদ্ধতিতে অর্থাৎ উভয় জের পদ্ধতি বা দ্বৈত জের পদ্ধতিতে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হবে। আধুনিক কালে হচ্ছে এই দ্বৈত জের পদ্ধতি বা উভয় জের পদ্ধতি ব্যবহার করা হয়, কারণ এর মাধ্যমে একটা ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে কি তার নগদান বই ও ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের পরিমাণ একই সাথে জানতে পারে। এখন দেখো আমরা প্রথমে লিখলাম সাগর অ্যান্ড কোং ব্যাংক সমন্বয় বিবরণী দ্বৈত জের সংশোধনী পদ্ধতি 2021 সালের 31 মে তারিখে প্রস্তুতকৃত। আমাদের হাতের বাঁ দিকে রয়েছে নগদান বই আর ডান দিকে রয়েছে ব্যাংক বিবরণী। নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত সেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে 48,600 টাকা। এর সাথে যোগ হবে হচ্ছে ব্যাংক কর্তৃক আদায়কৃত লভ্যাংশ যা নগদানভুক্ত হয়নি। এই আইটেমটা আমরা নগদানভুক্ত করিনি, অর্থাৎ এটা কি যোগ হবে। আর এই আইটেমটা আমাদের ব্যাংক বিবরণীতে যোগ করা হয়েছে, এর জন্য ওইখানে 10,000 টাকা বেশি দেখানো হচ্ছে, কিন্তু নগদান বইয়ে যোগ না করার কারণে ব্যাংক হিসাবে তা কম দেখানো হচ্ছে, এর জন্য এটা আমরা যোগ করে দিব। আদায়কৃত প্রাপ্য বিলের অর্থ যা নগদানভুক্ত হয়নি, এক্ষেত্রে একই কথা প্রযোজ্য যে ব্যাংক বিবরণীতে 51,000 টাকা যোগ করায় ব্যাংক বিবরণী আমাদের নগদান বই থেকে ব্যাংক হিসাব বেশি দেখাচ্ছে। এখন আমরা যদি নগদান বইয়ে 51,000 টাকা ব্যাংক হিসাবে ডেবিট করি তাহলে কি দুইটার মধ্যে ব্যালেন্স হবে। এই দুটো যোগ করার পর আমরা 61,000 টাকা পেলাম। এই 61,000 টাকা 48,600 টাকার সাথে যোগ করলে আমরা পাচ্ছি 1,09,600 টাকা। এখন কিছু আইটেম বিয়োগ করতে হবে। এর মধ্যে একটি হচ্ছে ব্যাংক বিবরণীতে ভুলক্রমে সাগর অ্যান্ড কোং হিসাবে ডেবিট করা হয়েছে। ব্যাংক বিবরণীতে ডেবিট করা হয়েছে ভুলক্রমে, মানে 10,500 টাকা হচ্ছে ভুলক্রমে ডেবিট করার ফলে কি আমার ব্যাংক বিবরণীতে ব্যাংক হিসাব কম দেখানো হচ্ছে। এর জন্য এটাও কি আমার নগদান আর হচ্ছে আমার নগদান বইয়ে বেশি দেখানো হচ্ছে। এর জন্য নগদান বইয়ের ব্যাংক জমার উদ্বৃত্ত থেকে এই 10,500 টাকা বাদ দিয়ে দিলে দুইটা সমান হবে। ব্যাংক সার্ভিস চার্জ ধার্য যা নগদানভুক্ত হয়নি, যেহেতু ব্যাংক বিবরণীতে এই 1,500 টাকা দ্বারা ব্যাংক হিসাব হচ্ছে কমানো হয়েছে, তাই এখন আমাদের ওইটা কমিয়ে দিতে হবে, তাহলে কি দুইটা সমান হবে। ভুলক্রমে পাওনাদারকে ইস্যুকৃত চেকের অর্থের পরিমাণ নগদান বইতে কম দেখানো হয়েছে। যেহেতু ভুলক্রমে আমরা কম দেখিয়েছি নগদান বইয়ে, কিন্তু ব্যাংক বিবরণীতে সঠিক পরিমাণ দেখানোর কারণে ওইখানে কম দেখানো হচ্ছে ব্যাংক হিসাব, আমরা ভুল করার কারণে নগদান বইয়ে বেশি দেখানো হচ্ছে, এর জন্য আমরা ওই টাকাটা কমিয়ে দিব। এই তিনটা যোগ করলে আমরা পাচ্ছি 22,800 টাকা। এই 22,800 টাকা হচ্ছে আমাদের বিয়োগ হবে আর এই বিয়োগটা হবে 1,09,600 টাকার সাথে বিয়োগ করলে আমরা পাচ্ছি 86,800 টাকা। এটা হচ্ছে আমাদের নগদান বইয়ের পাশে অ্যান্সার। এরপরে হচ্ছে আমরা ব্যাংক বিবরণী দেখব। ব্যাংক বিবরণীর ক্ষেত্রে হচ্ছে প্রথমে হচ্ছে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, যেটা আমরা খতে পেয়েছি, যা আমাদের প্রশ্ন বলা হয়েছে ক্ষয়ের উত্তর নিয়ে করতে হবে। ঠিক আছে, আমাদের যে নির্দেশনা দেওয়া ছিল সেখানেও কিন্তু বলা হয়েছে, দেখো তোমরা ক্ষয়ের ফলাফলের ভিত্তিতে করতে হবে গ নাম্বারটা। এর জন্য আমরা এই যে ক্ষয়ের ফলাফল 82,800 টাকা, এটা নিয়ে আমরা গ শুরু করব এখান থেকে 82,800 টাকা। এর সাথে কিছু আইটেম যোগ হবে। আদায়ের জন্য জমাকৃত চেক যা ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়নি। দেখো, আদায়ের জন্য জমাকৃত চেক অর্থাৎ নগদান বই কিন্তু এই চেকটার অর্থের পরিমাণ দ্বারা
ব্যাংক হিসাব ডেবিট করা হয়েছে। নগদান বইয়ে বেশি দেখানো হচ্ছে কিন্তু ব্যাংক বিবরণীতে কম দেখানো হচ্ছে, এর জন্য এটা আমরা যোগ করে দিব। এখানে একটা আইটেম আছে যোগ করার মতো, এটা যোগ করে দিলাম। যোগ করা দেওয়ার ফলে হচ্ছে আমার দাঁড়াচ্ছে ৯১,৩০০ টাকা। কিছু আইটেম বিয়োগ করতে হবে, এর মধ্যে একটি হচ্ছে চেক ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক ব্যাংক বিবরণীতে ডেবিট করা হয়নি। নগদান বইয়ে টাকাটা কমিয়ে দেওয়া হয়েছে ব্যাংক হিসাবে, কিন্তু কি ব্যাংক বিবরণীতে আমানতকারী হিসাবে বা ব্যাংক হিসাবে তা কমানো হয়নি, এর জন্য এটা আমরা এখান থেকে বিয়োগ দিয়ে দিব। এটা বিয়োগ দেওয়ার ফলে আমাদের হচ্ছে ৯১,৩০০ টাকা থেকে ৪,৫০০ টাকা বিয়োগ করার ফলে আমরা পাচ্ছি ৮৬,৮০০ টাকা। এইটা এই ৮৬,৮০০ টাকায় হচ্ছে আমাদের, এই ৮৬,৮০০ টাকাই হচ্ছে আমাদের সংশোধিত জের। নগদান বই এবং ব্যাংক বিবরণী সংশোধিত জের হচ্ছে ৮৬,৮০০ টাকা। আমাদের ৩টা প্রশ্নের উত্তরই করা হয়ে গেল বা সমাধান আমরা করে ফেললাম। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবা এবং ইংলিশ অ্যাপসকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমরা সবার আগে নির্ভুল ও সঠিক অ্যাসাইনমেন্টের সমাধান পেতে পারো।